প্রেগনেন্সি কিট দেখে মাথা ঘুরে পড়ে গেল শোভা, কারণ ফলাফল পজিটিভ। হোস্টেলের অন্যান্য মেয়েরা দৌড়ে এসে ধরল ওকে, বিছানায় শুইয়ে দিয়ে চোখ মুখে পানির ছিটা দিল। বেশ খানিকক্ষণ পরে জ্ঞান ফিরল। সবাই জেকে ধরল কি এমন হয়েছে যার জন্য অজ্ঞান হয়েছে। শোভা কাউকে কিছু বলল না, কাউকে বলার মতো মুখে নেই ওর। কি বলবে যে ও মা হতে চলেছে? না, এমনটা কখনো কাউকে বলতে পারবে না। সবার অবস্থা দেখে ওর খুব কাছের বান্ধবী মিলি সবাইকে চলে যেতে বলল। সবাই চলে গেলে মিলি ধীরে ধীরে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে সুবি, বল না। শোভা কেঁদে উঠল বাচ্চাদের মতো, মিলিকে জড়িয়ে ধরে বলল, আমি মা হতে চলেছি মিলি। কি? হুম। কার সাথে? সাদ। সুবি, তুই এসব কি বলছিস? সাদ মানে আমাদের সাদ ভাইয়া? হুম। ওনাকে তো কখনো এমন মনে হয়নি। এই সুবি, বল না এসব মিথ্যা। দেখ, আমি বিশ্বাস করতে পারছি না, সত্যি। 2 মাস যাবৎ পিরিয়ড বন্ধ। সন্দেহবশত কিট এনে টেস্ট করালাম, এখন পজিটিভ ফলাফল। বলে আমি এখন কি করব ভাবছি আমি। মিলি কিছুক্ষণ চুপ করে রইল, বলল, ভাইয়াকে জানিয়েছিস? শোভা মাথা নাড়ালো। মিলি চেঁচিয়ে বলল, তাহলে জানা যে তুই ওনার সন্তানের মা হতে চলেছিস। ওনাকে আমি কি করে বলবো? আমার সাহস নেই কথা বলার। মিলি রেগে গেল। কেন? এসব বলার আগে, এসব করার আগে মনে ছিল না এটা তো অবৈধ প্রেমের ফসল? শোভা মিলির দুহাত জড়িয়ে ধরে বলল, এই অপবাদ দিস না প্লিজ। আমি না হয় দেব না, সমাজ কি আর চুপ করে থাকবে? তুই এটা কি করলি? আমায় মাফ করে দে প্লিজ। আমার মাফ করা না করার কিছু আসে যাবে না। বাচ্চার বাবাকে বল এখন সে কি করবে, নাকি অন্যদের মতো বেঁকে বসবে। আর তোদের দুজনের ফাঁপের ফলে এই নিষ্পাপ ভ্রূণের জায়গা হবে কোনো ডাস্টবিনে, যেখানে কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে। সবার মাথা নিচু করে কাঁদছে। মিলির প্রচুর রাগ হচ্ছে। এই আলাবলা মেয়েটাও কিনা আজ সবচেয়ে ভয়ঙ্কর বুলের ফাঁদে ফা দিল। আর সাত ভাই, উনিচ্ছি। মিলির ইচ্ছে করছে শোভাকে কুচি কুচি করে কাটতে। রাগটা সামলে ধুমকে সাতকে ফোন করতে বলল, কিন্তু শোভা ফোন না করে হাত দিয়ে বসে রইল। মাঝে মাঝে হিসকে তুলে কাঁদছে। এসব ন্যাকামি দেখে মিলির আরও রাগ হচ্ছে। আগে মনে ছিল না এসব করলে ফল কি হয়, এখন এসব করার মানে কি? শোভা অনেক ভেবেচিন্তে ফোন হাতে নিল, ডায়াল করলো সাদের নাম্বারে। অফিসের গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট নিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনায় ব্যস্ত সাদ। প্রচণ্ড গরমে ক্লান্ত শরীর নিয়ে মিটিং শেষ করে নিজের কেবিনে এসে বসলো সে। মনটা কেমন খসখস করছে, ডক ডক করে বরফ গলা ঠান্ডা পানি গিলে নিল। চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে রিল্যাক্স হয়ে বসতে মোবাইলটা বেজে উঠল। নামটা দেখে মুচকি হেসে কল রিসিভ করলো। বলো। আপনি আপনি কোথায়? অফিসে। কেন? দরকার ছিল। আমার জন্য খাবার নিয়ে আসতে নাকি? শোনো, এসবের কোনো দরকার নেই। না, সেজন্য নয়। তাহলে? একটা কথা বলার ছিল। বলে ফেলো সুন্দরী। শোভার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, ভাঙ্গা ভাঙ্গা স্বরে বলল, আমি আমি প্রেগনেন্ট। সাত শব্দ করে হাসলো, বলল, দুপুরবেলা এসব মজা না করলেই নয়। সত্যি বলছি, আমি আপনার সন্তানের মা হতে চলেছি। সাত স্তব্ধ হয়ে বসে রইল। কি করবে এখন সে? শোভাকে বলল, ফোন রাখো। শোভা অবাক হয়ে বলল, মানে? আপনি কিছু বলুন। আমি কি বলবো? আমি এখন কি করব সেটা তোমার ব্যাপার। তুমি মা, তুমি বাচ্চা রাখবে নাকি রাখবে না সেটা একান্তই তোমার উপর ডিপেন্ড করছে। সাদ, আপনি বাচ্চার বাবা। আমি তো অস্বীকার করিনি। আমার স্বীকারও তো করছেন না। তুমি জানো কেন স্বীকার করছি না? এসব রাখুন, বলুন কি করব। আপনার মতামতের ওপর সব কিছু ডিপেন্ড করছে। তাহলে শোনো, বাচ্চা যদি রাখতে চাও তাহলে নো প্রবলেম, আমি ওর সমস্ত খরচ দেব। আর যদি না রাখতে চাও সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে, তাতেও আমি হ্যাঁ। আমি আপনার কথা বুঝতে পারছি না সাদ। না বোঝার মতো কিছু বলিনি। বাচ্চার সমস্ত খরচ আমার, বাট কখনো আমার ফ্যামিলির সামনে ওর পরিচয় দেওয়া যাবে না। শোভা বজ্র হত হলো, মানেটাও খুব ভালো করেই বুঝতে পেরেছে। ফোন রেখে দিল। মিলি জানতে চাইলো কি হয়েছে। শোভা কিছু বলল না, মুখ ডেকে বিছানায় শুয়ে রইল। মিলির আর কিছু বোঝার বাকি রইল না, যা ভেবেছিল তাই। স্বাদ মেনে নেয়নি। স্বাদ এরকম কাপুরুষ হবে মিলে ভাবতেও পারছে না। বুক থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। হোস্টেলে থাকার বদৌলতে এরকম অনেক কেস দেখেছে মিলি। ফলাফল ওই সিটি হসপিটালের পেছনের ডাস্টবিনের ছোট ছোট নিষ্পাপ শরীরগুলো।
যেগুলো কুকুর খুবলে খুবলে খায়। ভালোবাসার নামে এসব অনাচারাজ মনুষ্যত্বকে নষ্ট করে দিয়েছে। ক্ষণিকের আনন্দ আর জৈবিক চাহিদা মেটাতে মানুষ কত ভুল পথে পা বাড়ায়, সেগুলো দেখে মিলি আর কাউকেই বিশ্বাস করতে পারে না। এসব অনাচার কখন সমাজ থেকে উঠে যাবে তা জানে না মিলি। শোভা মধ্যবিত্ত বাবা মায়ের মেজ সন্তান, খুব বড় লোক না হলেও বেশ বড় লোকই, এমনিতেই ভালো মেয়ে। বাসায় থেকে পড়াশোনা ঠিকমতো হয় না বলে কলেজের হোস্টেলে থাকে। তাদেরই কলেজের সিনিয়র ছাত্র সাদ চৌধুরী পড়াশোনা শেষ করে এখন সরকারি চাকরি করছে। মানুষের বিপদে এগিয়ে আসা, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, হাসি খুশি ছেলেটা প্রথম দেখায় প্রেমে পড়ে সবার। অমন সুন্দর মেয়ে দেখে তার মাথা ঘুরে যায়, অথচ কেউ টেরই পায়নি এসব। সবার প্রতি সবসময় আলাদা কেয়ার দেখাতো। একদিন মনের কথা প্রকাশ করে সবার কাছে। শোভা প্রেম ভালোবাসায় বিশ্বাসী না বলে সাদের কাছেই দূরে থাকে, কিন্তু সাদের পাগলামি দেখে অন্যান্য মেয়েদের মতো শোভা এক সময় স্বীকার করে যে সে সাদকে ভালোবাসে। একদিন জানতে পারে ওদের দুই পরিবারের মাঝে যুগ যুগ ধরে শত্রুতা লেগে আছে। দুজন দুজনকে হারানোর ভয়ে বিয়ে করে নেয়, কাউকে না জানিয়ে, যার ফলে আজ শোভা গর্ভধারণ করেছে সাদার সন্তান। এসব কথা ওরা দুজন ছাড়া আর কেউই জানে না, এমনকি মিলিও নয়। এসব ভেবে শোভা চিন্তা করে কিভাবে বাবাকে মুখ দেখাবে। অনাগত সন্তানের পরিণতি কি? সাদ তো এক প্রকার বিশ্বাসঘাতকতাই করলো। টাকা দিয়ে কি বাবার ভালোবাসা কেনা যায়? তাহলে সাদ কেন বলল এই সন্তানের খরচও দেবে কিন্তু পরিচয় দিতে পারবে না? এই বিশ্বাস নিয়ে সারা জীবনের জন্য বাধা পড়েছিল বিয়ে নামক বন্ধনে। সাদ, ধিক্কার আপনাকে। প্রেগন্যান্সির এই ঘটনা আর লুকিয়ে রাখা গেল না। এই খবর মিলি শোভার বাড়িতে জানালো। বাড়ির সবাই যখন জানতে পারল ওদের শত্রুতা যাদের সাথে, সেই সাদিত চৌধুরীর ছেলে সাদের বাচ্চা শোভার গর্ভে, তখন তারা এক প্রকার নিয়ে গেল। রাগে দুঃখে সাফিনের চোখে পানি এসে গেল। বড় ভাই হয়েও সাফিন শোভাকে ইচ্ছেমতো মারতে লাগল। হারামজাদি, তোকে এজন্য বাসার বাইরে পাঠানো হয়েছিল এসব বেলাল্লাপনা করতে? তোর একটু লজ্জাও করল না? অবৈধ সন্তান পেটে ধরেছিস? ছি! চুপ করো ভাইয়া, ও অবৈধ নয়, আমাদের বিয়ে হয়েছে। সাফিন বোনের মুখে এ কথা শুনে বাক্যহারা হয়ে গেল। বলল, কি বলছিস তুই? বিয়ে করেছিস মানে? মানে আমাদের বিয়ে হয়েছে, আমার বাচ্চা অবৈধ নয়। সাফিন আর শোভা দুজনে পিঠাপিঠি প্রায়। ভাই বোনের সম্পর্ক কেমন হতে হয় তা এই দুজনকে দেখেই বোঝা যায়। স্কুল কলেজে পড়াকালীন ভাই বোনের মাঝে কোনো গোপনীয়তা ছিল না। সারাদিন কি কি হয়েছে, কোথায় গিয়েছে, কোন ছেলেটা কি বলেছে, দুজন দুজনকে শেয়ার করত। অথচ আজ সাফিনের আদরের ছোট্ট বোনটা নাকি ওকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। সম্পর্ক কি এমন? দূরে গেলে নাকি সম্পর্ক মজবুত হতো, কিন্তু কই, ওদের মাঝখানে যে যোজন যোজন দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। কি করবে সাফিন, যে বোনটা চুপচাপ হাসি খুশি ছিল, প্রেম ভালোবাসায় বিশ্বাস করত না, যাকে দিনের পর দিন আগলে রেখেছে, সেই বোন যে ওকে না জানিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত এবং সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে, বড় ভাই হয়েও সাফিন আটকাতে পারেনি। বিবেকবান বোনটাও আর সবার মতো আবেগী হয়ে গেল। এদিকে সালমা বেগম আর রমজান সাহেব নিশ্চুপ। ওদের মন ভেঙে দিয়েছে শোভা। এত বড় ভুল করার আগে শোভার কি একবারও ওদের মুখটা মনে পড়েনি? একবার জানানোর প্রয়োজন বোধ করেনি? ভালোবাসায় কি এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সামনের পৃথিবীটা সে দেখতে পায়নি? দুজন শোভাকে কিছু বলতেও পারেননি। মেয়ের ভবিষ্যতের কথা মাথায় রেখে রমজান সাহেব সাদের সাথে দেখা করলেন। অনেক কাকুতিমিনতি করলেন, কিন্তু সাদ আবারও একই কথা বলে রমজান সাহেবকে ফিরিয়ে দিল। শোভা এবার আর কিছু ভাবতে পারল না। মিলি প্রচণ্ড রেগে গেল। সে শোভাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলো সাদদের বাড়িতে। দারোয়ান প্রথমে ঢুকতে দিতে চাইছিল না। মিলি তাকে ধাক্কা মেরে শোভাকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। ড্রয়িং রুমের সোফায় বসে পেপার পড়ছিলেন সাদিত চৌধুরী। অচেনা দুটো মেয়েকে দেখে তিনি উঠে এলেন। জিজ্ঞেস করলেন, কে তোমরা? আমি মিলি আর ও শোভা। তোমাদের চিনি বলে তো মনে পড়ে না। আপনার সাথে আমাদের পরিচয় নেই। কি দরকার এখানে? কারো সাথে দেখা করতে এসেছো? জি। কাকে চাই? সাদ ভাইকে। সাদ তো ঘরে ঘুমুচ্ছে। মিলি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, একটা মেয়ের সর্বনাশ করে সে এখন ঘুমাচ্ছে? বাহ বাহ। সাদিত সাহেব বললেন, মানে? আপনার ছেলেকে ডাকুন, সে এলেই ক্লিয়ার হবে সব। কিন্তু করেছেটা কি সে? আপনার ছেলেকে জিজ্ঞেস করুন না।
মিনুর মা, যাও তো, সাদকে ডেকে নিয়ে আসো। বুয়াকে বললেন সাদিদ সাহেব। মেয়ে দুটো কি বলছে উনি বুঝতে পারছেন না। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। সামনেই সাদের বিয়ে, এই সময় যদি মেয়েলি ব্যাপার স্যাপার ঘটিয়ে থাকে তাহলে সমাজে ওনার উঁচু মাথা হেট হয়ে যাবে। পায়ে পায়ে সাদের মা রমিলাও এসে দাঁড়িয়েছেন। তিনি বিষয়টি নিয়ে চিন্তা করছেন, বুঝতে পারছেন না। শোভা আর মিলি সোফায় বসে রইল। শোভার মাথা নিচু, চোখের নিচে কালি পড়েছে, উস্কু খুস্কু এলোমেলো চুল কপালের কাছে পড়ে আছে। কিছুক্ষণ পরে সাদ এলো। ওদেরকে খেয়াল না করেই জিজ্ঞেস করলো, আব্বু তুমি ডেকেছ? হুম। কিছু হয়েছে? সেটা তুমি ভালো বলতে পারবে। সাদ বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। চোখগুলো এদিক ওদিক ঘুরতে ঘুরতে যখন সোফায় থাকা মেয়ে দুটোর উপর পড়ল, ঘটনা বুঝতে আর কিছু বাকি রইল না। একই হাল তার শোভার? মেয়েটাকে মৃত মনে হচ্ছে। সাদিদ সাহেব কড়া গলায় জিজ্ঞেস করলেন, এ দুটো মেয়েকে তুমি চেনো? জি আব্বু। কি হয় তোমার? আমার বন্ধু। শোভা এবার মুখ খুলল। সত্যি কথাটা বলছেন না কেন? সাদিদ সাহেব বললেন, কিসের সত্যি? আমি আপনার ছেলের সন্তানের মা হতে চলেছি। উনি আমায় বিয়ে করেছেন। সাদ চুপ। সাদিদ সাহেব এমন একটা কথা শোনার জন্য প্রস্তুত ছিলেন না। মুহূর্তেই মাথায় আকাশ ভেঙে পড়ল। বলছে কি এই মেয়ে? তিনি হুঙ্কার দিয়ে বললেন, এসব কি বলছে ও? সাদ অকপটে বলে উঠল, সব সত্য নয়। মিথ্যা। আমি ওকে বিয়ে করেছি ঠিক, বাচ্চা আমার নয়। ঘরে যেন বজ্রপাত হলো। মিলি প্রচণ্ড রেগে সাদের গালে থাপ্পড় মারল। থাপ্পড়ের সেই শব্দ বারবার প্রতিধ্বনিত হতে লাগল। শোভা বিস্মিত, কুণ্ঠিত। সাদ নিজের বাচ্চাকে স্বীকার করছে না? এই দিনও দেখতে হচ্ছে ওকে? এর চেয়ে মরে যাওয়াটাও বেশ শান্তির। সাদ গালে হাত দিয়ে রাগী চোখে তাকিয়ে আছে মিলির দিকে। পারলে কাঁচা গিলে খাবে। মিলি চিৎকার করে বলতে লাগলো, সাদ ভাই, আপনি এত পাল্টে গেলেন কখন? আমার দেখা সেরা মানুষদের মধ্যে আপনি একজন। আর সেই আপনি নিজের সন্তানকে অস্বীকার করছেন? সাদ আবারও অস্বীকার করল। ও আমার বাচ্চা নয়। যদি হতোই তাহলে আমি অস্বীকার করতাম না। বাহ, খুব ভালো। আপনি যে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা শয়তান সেটা আজ বুঝতে পারছি। মুখ সামলে কথা বলো। তোমার বান্ধবী কার না কার বাচ্চার মা হতে চলেছে, বিয়ে করেছি বলে এখন আমার উপর চাপাতে চাইছে? ভালোই শিখলে। শোভা ধরা গলায় বলে উঠল, সত্যিই তো। বাচ্চার বাবা আপনি নন। আমার সন্তানের বাবার নাম সাদ চৌধুরী, যিনি আমাকে ভালোবাসতেন। আর আপনি তো সাদ নন, একটা মানুষরূপী জানোয়ার। আপনি কিভাবে কারো বাবা হতে পারেন? ছি। সাদিদ সাহেব এবার কথা বলে উঠলেন। বললেন, দেখো আমার ছেলের দিন পর বিয়ে। তোমরা এসব নাটক অন্য কোথাও গিয়ে দেখাও। হোস্টেলে থাকো, তোমাদের আর কে বিশ্বাস করবে? মানছি আমার ছেলে বিয়ে করেছে, কিন্তু তুমি যেটা করেছো এরপর পুত্রবধূ হিসেবে তোমায় মেনে নেওয়া যায় না। ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, যত টাকা চাও ততই দেব। এবার যাও এখান থেকে। শোভা যেন এই কথাটা শোনার অপেক্ষাই করছিল। বলল, থাক আঙ্কেল, শত্রুর মেয়েকে টাকা দিতে হবে না। কিন্তু সাদ চৌধুরী এটাও মনে রাখবেন, যে মেয়ে অল্পতেই কাঁদতে পারে সেই মেয়ে কঠোর আঘাতে বাঁচতেও পারে। আমি তো আমার সন্তানকে দেখেই রাখব। কোনোদিন না এমন হয় যে আপনি আমার কাছে ফিরে আসতে চাইবেন। ভালো থাকবেন। শত্রুর মেয়ে মানে? আমার আব্বুর নাম রমজান। সাদিদ সাহেব বাঁকা হেসে বললেন, বাপ যেমন, মেয়েও তেমন। একেবারে উচিত শিক্ষা হয়েছে। শিক্ষা তো খোদাতায়ালা দিবে আপনাদের, এই অন্যায় করার জন্য। বাপের মতোই পটর পটর কথা বলতে শিখেছ। না, আপনার ছেলের আঘাতে মুখ দিয়ে এমনিই কথা আসছে। ভালো। আঘাত পেয়ে শক্ত হওয়া ভালো। উল্টো আঘাত সহ্য করতে পারবেন তো আঙ্কেল? সাদিদ সাহেব রেগে গেলেন। বললেন, বেরো এখান থেকে। মিলি এতক্ষণ চুপ করেছিল। এবার ফিরে আসার পথে হাতের কাছে থাকা ফুলদানিটা সাদের মাথায় ছুঁড়ে মারল। এরকম অমানুষদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো যোগ্যতা নেই। কাপুরুষ সাদ তখন মাথা নিচু করে ভালো মানুষ সেজে দাঁড়িয়েছিল। শোভা মিলিকে টেনে নিয়ে চলে এলো। ছি ছি, এমন মানুষকে কিভাবে বিশ্বাস করেছিল সে? সেদিনের পর সাদের সাথে সব যোগাযোগ ছিন্ন করল শোভা। রমজান সাহেব সাদিদ চৌধুরীর সাথে দেখা করতে চাইল, শোভা দিল না।
হোস্টেল ছেড়ে চলে এলো বাসায়। প্রথম প্রথম কিছুদিন নিজেকে ঘরে আটকে রাখলো। একবার ভেবেছিল মরে যাবে, এ সময়টাতে পুরোপুরি ওর পাশে থেকেছে মিলি। মাঝে মাঝে মনে হয় মিলি বুঝি শোভাকে বাঁচার রাস্তা দেখিয়েছে। পুরোদমে পড়াশোনায় সাহায্য করল শাফিন। বোনের উপর চাপা রাগ থাকলেও প্রকাশ করে না। এদিকে সাদের আজ গায়ে হলুদ। ধুকধাম আয়োজন। ওর মনটা কু গাইছে। কেন এরকম লাগছে বুঝতে পারছে না। বিয়ে হচ্ছে বড়লোক বাড়ির মেয়ের সাথে, তাও এমন লাগার কারণটা বুঝতে পারছে না। খবরটা এলো মাঝরাতে, যখন ও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। মোবাইল বেজে উঠল। হ্যালো, কে বলছেন? আমি মিলি। কোন মিলি? থাপ্পড়ের কথাটা ভুলে গেলেন? তুমি কেন ফোন করেছ? গায়ে হলুদ বেশ ভালো কাটলো তাই না? এসব জানতে ফোন করেছ? হুম, তবে একটা গুড নিউজও আছে। কিসের নিউজ? এই যে আপনি নতুন জীবনে পা রাখতে চলেছেন, আর অন্যদিকে একজন দুনিয়া থেকে বিদায় নিতে চলেছে। বুঝলাম না। বোঝার কথাও না। মাথায় কিছু আছে নাকি মানুষ ঠকানো ছাড়া? স্পষ্ট করে বলো। আমাদের শুভি। শুভি বোধ হয় আর বাঁচবে না, মরে যাবে। বুক কেঁপে উঠল। হাত থেকে ফোনটা পড়ে যেতে লাগলেও সাদ সামলে নিল। ঢোক গিলে জিজ্ঞেস করল, কি হয়েছে শোভার? মিলি শুধু এটুকুই জানালো। আর কিছু বলার প্রয়োজন মনে করল না। একসময় সাদকে ও নিজের বড় ভাইয়ের জায়গায় বসিয়েছিল। খুব সম্মান করত। কিন্তু এখন ওর আফসোস হয়। নিজে এত বিচক্ষণ হয়েও কি করে মানুষরূপী জানোয়ারটাকে চিনতে পারল না। নিজের প্রিয় বান্ধবীকে ওই বিষাক্ত কীটের থেকে দূরে রাখতে পারল না। আজ নিজের জীবনের সাথে লড়াই করছে শোভা, শুধু এই কাপুরুষের জন্য। শোভাও এত দুর্বল হয়ে পড়ল কেন মিলি বুঝতে পারছে না। মেয়েটা নিজেই বলেছিল সাদকে উচিত শাস্তি দিবে। কিন্তু সাদের বিয়ের কথা শুনে কেন নিজেকে আটকাতে পারল না? কেন গেল সুসাইড করতে? আজকের যুগে এরকম অসংখ্য ঘটনা ঘটছে। মেয়েরা অল্পতেই ভেঙে পড়ে। এত করে বোঝানোর পরেও যদি কেউ ভুল পথে পা বাড়ায় তাহলে আর কি বা করার থাকতে পারে? ক্ষণে ক্ষণে কান্না পায় মিলির। কপালের শিরা ভেসে ওঠে। ইচ্ছে হয় এক কোপে এসব নরপুরুষদের বলি দিতে। কান্নাটা কষ্টের নয়, রাগের। রাগ হলে মিলির চোখে পানি আসে। কিছু করতে পারছে না, এটাও মানতে পারছে না। ইচ্ছে হচ্ছে দুনিয়া উল্টপালট করে দিতে। বুক থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। জীবন বড়ই কঠিন। যেখানে বাঁচার আশায় মানুষ প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে, সেখানে সবকিছু পেয়েও শুভির মতো নরম মনের মেয়ে কেন যায় সুসাইড করতে? তাও ওই সাদ নামক জানোয়ারটার জন্য? সে তো ঢ্যাং ঢ্যাং করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। ছি, ঘেন্না হচ্ছে মিলির, শোভা আর সাদ দুজনের উপরই। তবে আলাদা কারণে। সাদকে ঘেন্না হচ্ছে চরিত্রহীনতার জন্য, শোভাকে ঘেন্না করার একমাত্র কারণ ওই সাদের জন্য মরতে যাওয়া। এই তো আজকে রাতের ঘটনা। রাত প্রায় 12:30। শোভার 5 মাস চলছে। সাদের সাথে দেখা নেই 3 মাস। সেদিনের পর দুজন দুজনের চেহারা মারায়নি। কথাও হয়নি। সব স্বাভাবিক চলছিল। শোভা মনমরা থাকলেও নিজেকে সামলে নিয়েছিল মূলত মিলির প্রাণান্তকর চেষ্টায়। ডিভোর্স লেটার এখনো পায়নি, সময় লাগবে। তাই এখনো তারা স্বামী স্ত্রী। শাফিন বোনকে আগলিয়ে রাখছে। কিন্তু রাতে হঠাৎ শাহানা ফোন করে জানালো সাদের আজ হলুদ। ব্যাস, শুভি উদ্বিগ্ন হয়ে গেল। কাউকে কিছু না বলে ঘরে গিয়ে হাতের শিরা কেটে ফেলল। শাফিন রাতে শোভার ঘরে উকি দিতে গিয়ে দেখে অজ্ঞান হয়ে পড়ে আছে। রক্তে বিছানা ভেসে গেছে। তাড়াতাড়ি বাসার সবাইকে ঘুম থেকে তুলল। শোভার মায়ের কান্নায় আবহাওয়া ভারী হয়ে উঠল। রমজান সাহেব ভাবতে পারেননি তার মেয়ে এমন কিছু করবে। শাফিন উপায় না পেয়ে মিলিকে ফোন করলে মিলি দ্রুত হসপিটাল নিয়ে আসতে বলে। নিজেও হোস্টেল থেকে চলে আসে। আসার পথেই কথা হয় সাদ চৌধুরী নামক মানুষটার সাথে। খবরটা জানিয়ে দিল। আচ্ছা, ওই অমানুষটা কি এই খবর শুনে খুশি হয়েছে? হওয়ারই কথা। মিলি পৌঁছে দেখে ডাক্তার শোভাকে অ্যাডমিট করতে চাচ্ছে না। পুলিশ কেস হেনত্যান বলে ঝামেলা করছে। এমনিতেই মিলির রাগ বেশি। হিতাহিত জ্ঞান হারিয়ে ইয়াং ডাক্তার সাইফের গালে চড় বসিয়ে দিল। চিৎকার করে বলল, এক্ষুনি যদি শুভির চিকিৎসার ব্যবস্থা না করেন আপনাকে আমি খুন করব। ডাক্তার সাইফ হতভম্ব হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। এত মানুষের সামনে একটা মেয়ে তার গালে চড় মেরেছে ভেবে সে হতভম্ব।
এই অপমান সহ্য করতে পারছে না, মিলির টুটি চেপে ধরতে ইচ্ছা করছে, কিন্তু মানসম্মানের ভয় পারছে না। যে মেয়ে একবার থাপ্পড় মারতে পারে, সে দ্বিতীয়বারও মারতে পারে ভেবে সাইফ আর কথা বাড়ালো না। এদিকে নীরবতা সহ্য হচ্ছে না মিলির। সে হুট করে সাইফের কলার চেপে ধরে বলল, সুবীর যদি কিছু হয় হারামি, তোরে আমি বলি দিব। ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয় সাইফ। রাগে গা কেঁপে উঠে তেরে এসে মিলির হাত চেপে ধরল। তারপর সাথে থাকা ডাক্তারদের বলল, আপনারা মেয়েটার চিকিৎসার ব্যবস্থা করুন। অন্যান্য ডাক্তাররা মিলির ভয়ে মাথা নাড়িয়ে শোভাকে নিয়ে গেল। শাফিন সব ফর্মালিটি পূরণে ব্যস্ত। রমজান সাহেব স্ত্রীকে নিয়ে শোভার কেবিনের দিকে এগিয়ে গেলেন। ডাক্তার সাইফ, হার্ট ও মেডিসিন বিশেষজ্ঞ, ড্যাফোডিল হসপিটালের অন্যতম ভালো একজন ডাক্তার। 2 মাস হলো নতুন জয়েন করেছে, চারদিকে নাম হয়ে গিয়েছে। সবাই ওকে খুব সমীহ করে চলে, অথচ মিলি ওর উপর হাত তোলার দুঃসাহস করেছে। সাইফের তীক্ষ্ণ ভয়ানক দৃষ্টি দেখে অবাক হল না মিলি। ডাক্তারদের তো এমনই মানায়। সাইফ হুঙ্কার ছেড়ে বলল, হু আর ইউ মিস? আমার গায়ে হাত তোলার সাহস কোথায় পেলেন? আমার সাহসের কথা আপনাকে চিন্তা করতে হবে না। ডাক্তার হয়েছেন সেই দায়িত্ব পালন করুন। সেটাই পালন করছিলাম। রিয়েলি? আপনি মৃত্যুর মুখে আমার সুবিকে ফেলে রেখে ডাক্তারের দায়িত্ব পালন করছিলেন? গ্রেট। শুনুন, আমরা ডাক্তার, আমাদেরও কিছু নিয়ম মেইনটেইন করতে হয়। সুসাইড অ্যাটেম্প করতে চেয়েছে আপনার রোগী, আর এটা পুলিশকে জানানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কেননা এটা খুনের চেষ্টাও হতে পারে। রাখুন আপনার এসব নিয়ম। একটা মানুষ মরার পথে, আর আসছেন নিয়ম দেখাতে। শুনুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি আমি করেছি? তো বেশ করেছি। আচ্ছা, আপনারা ডাক্তাররা কি মানুষকে সেবা দিবেন বলে ডাক্তার হয়েছেন, নাকি টাকা কামাতে? অবশ্যই সেবাধর্ম পালন করতে। এতক্ষণে পয়েন্টে এলেন। তাহলে মনুষ্য সেবা না করে আইনি সেবা নিয়ে আপনি ভাবছেন কেন? সে দায় আইনের, আমার বা আপনার নয়। হোক সেটা খুন বা সুসাইড কেস। ডাক্তারদের একমাত্র কাজ রোগীকে সারিয়ে তোলা। আর আপনার মতো বিজ্ঞ লোক এই ভুলটা করেছেন, সো থাপ্পড় খেতেই হবে। মার না খেলে কি কিছু মনে থাকে? ছোটবেলায় দেখতেন না, পড়া না পারলে বা ভুল করলে শিক্ষকরা মেরে শিখাতো। আমিও আপনাকে একটা শিক্ষা দিলাম, কখনোই ভুলবেন না। ওকে? সাইফের মাথার উপর দিয়ে কথাগুলো যাচ্ছে। তার মনে হচ্ছে এই কথাগুলো সার্জারির চেয়েও বেশি কঠিন। সে বুঝতে পারছে না। মিলি হুঙ্কার ছেড়ে বলল, আমার হাত ছাড়বেন মিস্টার, নাকি পেটে লাথি খাবেন? সাইফ ভয় হাত ছেড়ে দিল। মেয়ে তো নয়, যেন বাঘিনী। মেরে দিলেও দিতে পারে লাথি। গতকালই ওর পেটের অসুখ সেরেছে, আজ আর কোনো রিস্ক নিতে চায় না। শেষে দেখা যাবে লাথি খেয়ে আর কোনোদিন পেট ব্যথা সারতেই চাইবে না। এই মেয়ের সাথে কথা বলার চেয়ে 1 ঘন্টায় 3টে সার্জারি করা অনেক সোজা। মিলি করিডোরে চিন্তিত মুখে বসে রইল। এলোই না স্বাদ। সুভীর এত বড় বিপদ শুনেও তার মন গলল না। পুরুষ জাতি কি এমন, নাকি কাপুরুষ জাতি বলে এদের? শিট, সুভি, শিট। এর জন্য মরতে চাইছিস? এর জন্য? ভুল, তুই ভুল সুভি। এ ভালোবাসার দায়িত্ব যেমন পালন করতে পারেনি, স্বামী হিসেবে কিঞ্চিত দায়িত্ব পালন করতে পারেনি। ওদিকে সাইফ বিছানায় শুয়েও শান্তি পাচ্ছে না। শোভার কথাটাও মিলি পুরোপুরি বলল না, কিন্তু কিছু একটা যে হয়েছে বেশ বুঝতে পারছে। ধুর, ওই মেয়ের চিন্তা করে কি হবে, সে তো নিজের জীবন গোছাতে চলেছে। তাও পিছুটান বড় খারাপ জিনিস। জানে সে বাবা হতে চলেছে, কিন্তু চায় না এইসব। ডিভোর্সটা হয়ে গেলে ওদিকে আর ফিরেও তাকাবে না সাদ। টিনার সাথে আনন্দে জীবন কাটাতে চায় সে, বাবা মাও এটাই চায়। বাবা মায়ের খুশিতেই সাদ খুশি। এই মুহূর্তে কারো সাথে ওর চিন্তাগুলো শেয়ার করা দরকার। কার সাথে করবে? টিনার সাথে। করাই যায়। টিনা ওর আর শোভার ব্যাপারটা জানতে পেরেছে। সাদ বলেছে, যার সাথে বিয়ে হবে তাকে সবটা জানালো দরকার বলেই জানিয়েছে। চায় না কোনো মিথ্যে থাকুক দুজনের ভেতর। সব শুনে টিনা মেনে নিয়েছে, পাশে দাঁড়িয়েছে সাদের। পাত্তাই দেয়নি, এমন ভুল নাকি হয়ই। অনেক ভেবে সাদ ফোন লাগালো টিনাকে। হ্যালো, বলো জান, কি করো? কিছু না, তুমি? শুয়ে পড়েছি, ঘুম আসছে না। তাই বুঝি আমার কথা মনে পড়েছে? বলতে পারো।
আচ্ছা, আমিও তোমার কথাই ভাবছিলাম। কেন? বারে, তুমি আমার হবু বর, কাল আমাদের বিয়ে। তারপর সারা জীবন একসাথে থাকবো। ওহো, তুমি খুশি না সাদ? খুশি। তবে আমার কেন মনে হয় তুমি খুব আপসেট? জানোই তো, আমি ওই ব্যাপারটা ভুলতে পারছি না। ভুলার চেষ্টা করো। অন্তত ডিভোর্সটা হয়ে গেলে আমি রিল্যাক্স হতে পারতাম। হয়ে যাবে। তাছাড়া শোভা মেয়েটিও তো চায় ডিভোর্স হোক। আমি কিছু ভুল করছি না তো? না, ওই মেয়েকে বিয়ে করাটাই তোমার ভুল, ডিভোর্স একদম ঠিক সিদ্ধান্ত। বলছো? জান। সাদ চুপ করে রয়েছে। টিনা বলল, আচ্ছা এসব কথা বাদ। আমাদের বিয়ের পরবর্তী প্ল্যান বলো। আমি কি বলবো? তুমিই করো। টিনা বলল, আমি ঠিক করেছি হানিমুনে সুইজারল্যান্ড যাব। আর শুনো, বাড়ির কাজ করতে আমি পারি না, ওসব করব না। তাহলে কে করবে? কাজের লোক রেখে দেব। আচ্ছা। বেবি তাড়াতাড়ি নিব না, 2-3 বছর পর নেব। কেন? আমার আব্বু তো নাতি নাতনির আশাই বিয়ে করাচ্ছে। টিনা বিরক্ত হলো। বলল, ধুর বাদ দাও। উনি চাইলেই তো আর হবে না। আমারও একটা মতামত আছে, তাই না? ঠিক আছে। তোমার কি প্ল্যান সাদ? সাদ ভাবে কি তার প্ল্যান? এসব কথা তো শুধু শোভাকেই বলেছিল সে। শোভা অক্ষরে অক্ষরে সাদের প্রতিটি কথা মেনেছে। শোভা চেয়েছিল স্বামীর বাড়ির প্রতিটি মানুষ তার আপন, সবাইকে আগলে রেখে নিজের সর্বস্ব দিয়ে ওদের সেবা করবে। নিজ হাতে রান্না করবে। ফুটফুটে একটা বাচ্চা থাকবে ওর। সাদ অফিস থেকে ফিরলে ওকে লেবুর শরবত এগিয়ে দেবে, যা সাদের খুব পছন্দ। ছোট্ট সংসারে নিজের জন্য কিছুই চায়নি শোভা। অথচ টিনার সাথে শোভার কত পার্থক্য। দুজনের ভাবনা চিন্তা সম্পূর্ণ আলাদা। টিনার সাথে কেন ভালো থাকবে কি সাদ? শোভাকে কি বোকাটাই না বানালো? মেয়েটাকে কিছু বললেই কেঁদে দিত বাচ্চাদের মতো। সেই মেয়েই আজমা হতে চলেছে। ছোট্ট শোভার কোলজুড়ে থাকবে ছোট্ট সাদ। মনে মনে এটাই চাইছে নাকি ও? শোভার জ্ঞান ফিরেছে সকালে। রমজান সাহেব বিরস মুখে মেয়ের হাত ধরে বসে আছেন, সালমা বেগম মেয়ের মুখে খাবার তুলে দিচ্ছেন। সবাই চুপ, কেউ কথা বলছে না। শাফিন ঔষধ কিনতে বাইরে গেছে, জানে না বোনের জ্ঞান ফিরেছে। মিলি খবরটা নার্সের কাছ থেকে জেনে কেবিনের দিকে পা বাড়ালো। হাতটা নিষ্পিস করছে। কেবিনে ঢুকেই সরাসরি থাপ্পড় বসিয়ে দিল শোভার গালে। শোভার চোখ বেয়ে টপটপ করে পানি বেয়ে পড়ল। মাথা নিচু করে গালে হাত দিয়ে বসে আছে। রমজান সাহেব, সালমা বেগম অবাক হয়ে মিলির দিকে তাকিয়ে আছেন। লজ্জা করছে না? একটুও লজ্জা করছে না তোর শুভি? তুই এত নির্লজ্জ, বেহা কবে হলি? শোভা চুপ। এখন চুপ করে আছিস কেন? কথা বল, কথা বল। শোভা মাথাটা আরো নিচু করল। কান্না করছে। মিলি এগিয়ে গিয়ে ওর পাশে বসল। তারপর শোভার পেটের উপর হাত রেখে বলল, এর কথাটাও তুই একবার ভাবলি না শুভি? তুই কি রে? শোভা অবাক হয়ে বলল, কি হয়েছে? তোর বাচ্চাটা মরে গেছে। কি বলছিস তুই? এটাই তো চাইছিলি তুই, সফলও হয়েছিস। মিলি একদম চুপ। শোভা জোরে জোরে কান্না শুরু করেছে। মিলির বিরক্ত লাগছে। ও এসব আর নিতে পারছে না। এ কি মেয়ে? কি ধাতু দিয়ে তৈরি এই মেয়ে? নারীশক্তির ছিটেফোঁটা এই মেয়ের মধ্যে ন্যূনতম মাত্রায়ও নেই। শুভি প্লিজ তোর ন্যাকামি বাদ দে। তুই কি বলছিস? আমার ওর বাচ্চাটা নেই? না নেই। কারণ তুই খুন করেছিস। শোভা পাগল হয়ে উঠল। বিকারগ্রস্ত রোগীর মতো বাবা মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ও কি বলছে মা? রমজান সাহেব এবং সালমা বেগম দুজনেই চুপ। তারা একদৃষ্টিতে তাকিয়ে আছে। শোভা সিট থেকে উঠে যেতে চাইলে মিলি ওকে আটকায়। শোভা মিলিকে জিজ্ঞেস করে, আব্বু আম্মু কথা বলছে না কেন? মিলি অকপটে বলে উঠল, কারণ ওরাও মরে গেছে। আর কে মেরেছে জানিস? তুই। তুই মেয়ে, মা, নারী হিসেবে কলঙ্ক। আর ওদের কাছে কি জানতে চাইছিস? ওরা তো মৃত। শোভা কানে হাত দিয়ে চেপে ধরে বলল, চুপ কর প্লিজ। মিলি রেগে অগ্নিমূর্তি হয়। বলে, এখন এত খারাপ লাগছে কেন শুভি? সুসাইড করতে যাওয়ার আগে এই মানুষগুলোর কথা একবারও ভেবে দেখেছিস? বল তোর জন্য কি না সহ্য করেছে ওরা? তোকে ছোট থেকে আদর দিয়ে বড় করেছে, খাইয়েছে, পড়ালেখা শিখিয়েছে, যা চেয়েছিস তাই দিয়েছে, হোস্টেলে যেতে চেয়েছিস তাও দিয়েছে, সব তোকে ভালোবেসে করেছে।
কিন্তু বিনিময়ে কি পেয়েছে ওরা? তুই ওদের না জানিয়ে সাদ চৌধুরীর সাথে সম্পর্কে লিপ্ত হয়েছিস, বিয়ে করেছিস, বাচ্চা পয়দা করেছিস, ভাইকে কষ্ট দিয়েছিস। তোর জন্য তোর বাবা সাদ নামক অমানুষটার কাছে গিয়ে হাত পায়ে ধরেছে, সাদিদ চৌধুরীর কাছে লাঞ্ছিত হয়েছে, সমাজের কাছেও ছোট হয়েছে, ওদের স্বপ্ন ভেঙে দিয়েছিস তুই। শোভা চুপ হয়ে শুনে যাচ্ছে। মিলি যেগুলো বলেছে সব ঠিক। এরপরেও যে তোকে ওরা লাথি মেরে ঘর থেকে বের করে দেয়নি সেটাই বেশি, কিন্তু না, তুই তো লোভী, অকৃতজ্ঞ। তুই ওই সাদ নামক কুতারা চিহ্ন বাচ্চার জন্য হাত কেটে বাংলা সিনেমা দেখাইছিস ওদের। সারারাত টেনশনে রাখছিস। শাফিন ভাই নাওয়া খাওয়া ভুলে দৌড়াদৌড়ি করছে। আর তোর জামাই, সে সে ঢ্যাং ঢ্যাং করে বিয়ের গাড়িতে করে বউ আনতে যাচ্ছে। হাহ, তুই মৃত্যু পথযাত্রী শুনেও এলো না? যা না এখন। দেখি কত ভালোবাসা দুইজনের। যে তোরে ভালোই বাসে না তার জন্য তুই নিজের জান দিতে যাচ্ছিলি, ব্যাপারটা নাটকীয় হয়ে গেল না শুভি? শোভা অবাক হয়। সে ভেবেছিল সাদ নিশ্চয়ই ওর কাছে ছুটে আসবে, অন্তত ওর মৃত্যুর খবরটা শুনে। কিন্তু কি হলো? সাদ এলোই না, বিয়ে করতে যাচ্ছে। ইস, কি বোকা শুভি। ওর তো আগেই ভাবা উচিত ছিল যে নিজের সন্তানকে অস্বীকার করতে পারে, তার দ্বারা সব করা সম্ভব। এত বোকা কেন ও? বাবা মা, ভাইয়ের ছায়া থাকা সত্ত্বেও আবেগের বশে ওই অমানুষের জন্য মরতে বসেছিল। ছি ছি, নিজের উপর ঘেন্না হচ্ছে। মাঝখান থেকে ওর বাচ্চাটাকে হারালো, মনে পড়তেই ঘর কাঁপিয়ে কেঁদে উঠল। পেটে হাত দিয়ে বলতে লাগলো, আমার বাচ্চা, আমি ভুল করেছি, ক্ষমা করে দিস মাকে। অনেকক্ষণ কাদার পর মিলির হাতের ছোঁয়া পেল মাথায়। মিলি মিষ্টি হেসে বলল, ও ঠিক আছে। কথাটা যেন অলৌকিক, যেন কোনো বার্তা শুনছে বাতাসে। শোভা আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে দুরুদুরু বুক নিয়ে তাকায় বাবা মায়ের দিকে। ওরা মাথা নাড়িয়ে জানায় বাচ্চা ঠিক আছে। শোভা খুশিতে মিলিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মিলি ওর পিঠে হাত বুলাতে বুলাতে বলল, যার জন্য এমন করেছিস সে একদিন নিশ্চয়ই শাস্তি পাবে। তুই তোর বাচ্চার খেয়াল রাখো আর লক্ষ্যে এগিয়ে যা। পাশে তো সৃষ্টিকর্তা আছে, আমরা আছি। তুই সাদ অমানুষটাকে দেখিয়ে দে তুই বেঁচে আছিস, ভালোভাবে আছিস, সুখে আছিস। তোর জীবনে লোকটার প্রয়োজন নেই, তুই দামি, হীরের চেয়েও দামি। যা পেয়েও হারালো সাদ চৌধুরী। শোভা চোখ মুছল। জীবনের মানেটা খুব ভালো করে বুঝতে পেরেছে। শাফিন ফিরে এসে বোনকে দেখে সে কি কান্না। শোভা আশ্বস্ত করেছে এরকম আর করবে না, দেখিয়ে দেবে সাদকে ও নিজের পরিচয়, নিজের সন্তানকে বড় করেছে। একাই পারবে নিজেকে সামলাতে। এতক্ষণ পুরো দৃশ্যটা দেখেছে ডাক্তার সাইফ। এ যেন অবিশ্বাস্য। মিলি নামক মেয়েটা খুবই ডেঞ্জারাস বুঝতে পারছে, তবে খুব নরম মনের সেটাও বুঝে গেছে। মেয়েদের এমনই হওয়া উচিত, নয়তো বেঁচে থাকার লড়াইয়ে প্রতিনিয়ত পিষ্ট হতে হবে। সে মনে মনে পুলকিত হয়, কাল রাতের থাপ্পড়ের কথাটা মনে পড়তেই হেসে ওঠে। গালে হাত বুলায়। থাপ্পড়টাকে ওর মিষ্টি মনে হচ্ছে। ওর মাও এমনই বাঘিনী টাইপ মহিলা। মিলি আর মায়ের মধ্যে অদ্ভুত এক মিল খুঁজে পায় সাইফ। তার নানাকে যখন কোনো হসপিটালে অ্যাডমিট করতে চাইছিল না, তখন ওর মা মালিনীয় ডাক্তার জুবায়েরের গালে থাপ্পড় মারে। পরবর্তীতে তার মায়ের সাথেই নাকি ডাক্তার জুবায়েরের বিয়ে হয় এবং বর্তমানে সাইফের বাবাই জুবায়ের। বাবা তার মাকে খুব ভয় পায়, সাইফও পায়। তবে আজকের ঘটনা মনে পড়তেই মাকে ফোন করে জানাতে ইচ্ছা করছে। বলতে ইচ্ছা করছে, বাঘিনীকে আমি পেয়ে গেছি, মা শুনছ? একটু আগেই চৌধুরী ভবনে পা রেখেছে নতুন বউ। আনন্দে হৈ হৈ রব চারদিকে। সবার মুখে মুখে এক কথা, বউ খুব সুন্দরী। পা থেকে মাথা পর্যন্ত সোনায় মুড়ানো, তবে মনমেজাজ সোনার মতো হলেই হলো। সাদ ড্রয়িং রুমে টিনার পাশে বসে ছবি তুলছে। মেহমানরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সাদিদ সাহেব খুব খুশি, মনের মতো ছেলের বউ পেয়েছেন। হাসি নেই রোমেলার মুখে। তার ছেলে একটা বউ রেখে কিভাবে পারল অন্য মেয়েকে বিয়ে করতে? এই শিক্ষা কোথায় পেল? মা হিসেবে নিজেকে খুব ছোট, হীন, কীট মনে হচ্ছে। কিছু করতে পারেনি শোভার জন্য, অথচ সে দাদি হতে চলেছে। আর টিনার মতো অহংকারী মেয়ে এনে তার ছেলে যে কি বড় ভুল করেছে সেদিন আর কিছুই করার থাকবে না। সব জেনেও রোমেলা বেগম চুপ। সংসারে তার কোনো কথার কোনো দাম নেই। তিনি চুপচাপ সব সহ্য করছেন।
তিনি সাদিদ সাহেবকে একপাশে ডেকে বললেন, কাজটা কি করলে তুমি? কিসের কাজ? মেয়েটাকে ঠকালে। কোন মেয়ে? ভুলে গেলে? পরিষ্কার কথা বলো। শোভা, সাদের বউ। সাদিদ সাহেব বিরক্ত হয়ে বললেন, কে বউ? ও একটা ভুল করেছিল, শুধরেও নিয়েছে। এমন পাপ আল্লাহ সহ্য করবে না। চুপ করো তো। চুপই ছিলাম, আর পারলাম না। কি বলতে চাও তুমি? বলতে চাই তোমরা অন্যায় করেছ। সাদের কিন্তু বড় ঘরে বিয়ে হয়েছে। ভালো তো। টিকতে পারলে হয়। এই মেয়ে আমাদের সংসার বাঁচালে হয়। শেষ বয়সে না আমাদের আবার ঝামেলা মনে করে ভিক্ষুকের মতো তাড়িয়ে দেয়। সাদিদ সাহেব বিরক্ত হয়ে ধমক দিলেন। তারপর চলে গেলেন। কিন্তু কথাটা মনে ঢুকে গেছে। টিনা এমনিতেও অন্য ধাঁচের মেয়ে। মানিয়ে না নিতে পারলে ওদের কপালে দুঃখ আছে। হঠাৎ কেমন অনুশোচনায় ভুগতে থাকেন তিনি। কিন্তু বাইরে প্রকাশ করলেন না। কৃত্রিম হাসির আড়ালে ঢাকা পড়ে গেল অনুশোচনার ছোট্ট ছোট্ট কণাগুলো। মনকে মুহূর্তেই ছিন্নভিন্ন করে দিতে লাগল। টিনা ছবি তুলতে তুলতে বিরক্ত। সেই সাদকে বলে, প্লিজ আমাকে ঘরে নিয়ে যাও। ঠিক আছে, চলো। চলো মানে? নতুন বউ আমি। কোলে করে ঘরে নিয়ে যাও। এভাবে? কিন্তু? কিসের কিন্তু? এত লোকজনের মধ্যে দিয়ে? নয়তো কিভাবে? সাদ আর কথা না বাড়িয়ে টিনাকে পাজাকোলা করে তুলে নিল। হাঁটা ধরল ঘরের উদ্দেশ্যে। যে ঘরটাকে কোলে তুলে নিয়ে যাওয়ার কথা দিয়েছিল শোভাকে, সেই ঘরে আজ অন্য কেউ, অন্য মানুষ সংসার করার উদ্দেশ্যে পা বাড়াচ্ছে। রাত 12টায় শোভাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। সবাই চিন্তিত মুখে বাইরে দাঁড়িয়ে আছে। অবস্থা খুব খারাপ নয়, কিন্তু ডেট যেহেতু দুদিন আগে ছিল তখন ঠিকঠাক কিছু বলা যাচ্ছে না। শোভার চোখের কোণে জমে থাকা পানির ফোঁটা গড়িয়ে পড়ল। বাবাহীন সন্তান হিসেবে সমাজে পরিচয় পাবে ওর সন্তান। আচ্ছা, ছেলে হবে নাকি মেয়ে? কার মতো দেখতে হবে? সাদ নাকি শোভার মতো? শোভার ভাবনার গতি এখানে এসে স্থির হলো। চোখ দুটো আস্তে ধীরে বুজে এলো। মানুষের অস্তিত্ব টের পাচ্ছে আশেপাশে। কথাও শুনতে পাচ্ছে, কিন্তু সব অস্পষ্ট। করিডোরে সবাই বসে আছে। মিলি করিডোর পেরিয়ে একটু বাঁক নিতেই কারো সাথে ধাক্কা খেল। বিপরীত দিকে থাকা ব্যক্তির হাত থেকে ফোন ছিটকে পড়ে ডিসপ্লে ড্যাম হয়ে গেল। ব্যক্তিটির দিকে তাকিয়ে মিলি দেখল সেদিনের ওই হাদা ডাক্তার সাইফোর দিকে চেয়ে আছে। বলল, এই যে মিস চাশমিশ, চোখে দেখতে পান না? এই প্রশ্ন আমিও করতে পারি। পারেন না? কারণ আপনি আমাকে ধাক্কা মেরেছেন। মোটেও আমি ধাক্কা দিইনি। তাহলে কি আমি ভূতের সাথে ধাক্কা খেয়েছি? আপনি সেই ভূত। দেখুন, বাজে কথা বলবেন না। 100 বার বলবো। জানেন এই ফোনটার দাম কত? ধারণা আছে আপনার? মিলি বলল, আমি এর দাম শুনে কি করব? ওকে। আপনি আবার এই ফোনের দাম আমার থেকে চাইবেন নাকি? আপনি তো মিয়া ধরিবাজ। হোয়াট দা ধরিবাজ? একদম ওসব ডাকবেন না। তাহলে কি বাপ্পারাজ বলবো? আমার নাম আছে, সেই নামে ডাকবেন। সরেন তো মিয়া। সরব না। আপনি ধাক্কা মেরে আমার ফোন ভেঙে দিয়েছেন তাও কিছু মনে করিনি, অন্তত সরি তো বলবেন। যে সে মানুষকে মিলি সরি বলে না। আর এখানে দোষ আমার একার নয়। আমি অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম, আর আপনি? আপনার চোখ দুটো কি আকাশে রেখে হাঁটছিলেন? মোবাইলে এত কি দেখেন যে হাঁটতে হাঁটতে, ঘুমুতে ঘুমুতে, খেতে খেতে ওই যন্ত্রে চেয়ে থাকেন? ডাক্তার সাইফ বোকা বনে গেল। দোষ এখানে তারও আছে। সে তো পারত ধাক্কা এড়াতে। একটু সাবধানে হাঁটলেই তার সাধের মোবাইলটা বেঁচে যেত। 45,000 টাকার ফোনটার অবস্থা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। মিলি ফ্লোর থেকে তুলে ফোনটা ওর হাতে দিয়ে চলে গেল। ওর হুঁশ ফিরতেই ভাবল, ধুর, মেয়েটার সাথে একটু সমীহ করে কথা বলা উচিত ছিল। ডেঞ্জারাস পার্সনদের সাথে ভাব জমাতে পারলে নিজেরই লাভ। অবশ্য ডাক্তার সাইফ এজন্য ভাব জমাতে চাচ্ছেন না। সে চাচ্ছে মিলিকে আরো ভালোভাবে জানতে, বুঝতে। অনেকদিন পরে দেখা ওর সাথে। এই সুযোগে নিজেকে একটু স্মার্ট দেখানোর সুযোগ এসেছিল, যেটা নিজের হাতেই নষ্ট করেছে। আচ্ছা, মিলি নামক মেয়েটা কি জানে সে ইতিমধ্যে সাইফের জীবনের অন্যতম একটা স্থানে বসবাস করছে? সেই স্থানটা শুধু একজনকেই দেওয়া যায়। মন নামক জিনিসটা কারো সাথে ভাগ করা যায় না। সাইফ শুধু মিলি নামক ফুলটির সাথেই ভাগ করতে চায়, ওর সাথে যৌবন কাটাতে চায়, ওর হাত ধরেই বুড়ো হতে চায়।
আচ্ছা মিলি কি এসব শুনলে হাসবে? মেয়েটাকে কখনো সামনে থেকে হাসতে দেখেনি সাইফ। হাসলে নিশ্চয়ই ওকে মোনালিসার মতো সুন্দর দেখায়। চৌধুরী বাড়ি। সাদ-দের পরিবারের সবাই খুব মিশুক হলেও টিনা মোটেও সেরকম নয়। সে সহজেই সবার সাথে কথাবার্তা বলে না। নিজের একটা আলাদা উদ্ধত স্বভাব আছে, যার কারণে ওকে কেউ ঘাটায় না। সাদের সাথে একান্তে কিছু সময় কাটিয়ে নিজের মনটা ফুরফুরে করে নিল। তার বন্ধুরাও এসে খাবার দাবার সেরে নিয়েছে। কয়েকজন বিদায় নিলেও টিনা মুন্নি, ডেইজিকে থেকে যেতে বলল। ওদের স্বভাবও টিনার মতোই। কলেজ জীবনে ছিল এক প্রকার কলগার্ল, টিনাও মাঝে মাঝে এসব করত। তবে সেটা সবার অজানা। মুন্নি আর ডেইজিই শুধু জানে। ওদের তিনজনের আত্মার সম্পর্ক। বললুক বাবার বিগড়ে যাওয়া সন্তান হলে ওরা কাউকেই এসব বুঝতে দেয়নি। ঘরে তিন বান্ধবী বসে গল্প করছে। সাদ নেই ঘরে। রোমেলা রুমে এসে কিছু নাস্তা দিয়ে গেল। মুন্নি কয়েকটা আঙুর মুখে পুরে দিয়ে বলল, আচ্ছা বেইব, তুই আজকে এত সাজলি কেন? টিনা একটা ফিকে হাসি দিয়ে বলল, কই সাজলাম? মানে, এই যে তুই শাড়ি পরলি, ঠোঁটে লিপস্টিক লাগালি, এটা সাজ না? ওহো, এমনি। এমন বুইড়া সেজে থাকতে তোর ভাল লাগে? সাদ পছন্দ করে। ডেইজি অবাক হয়ে বলল, কি বলস? তোর জামাই কি গেওরে? কি আর করব বল, কপালে জুটল এমন। তবে ওকে খুশি রাখতে পারলে আমারই লাভ। কেমন লাভ? ওসব আমিই বুঝব। তাহলে কি আমরা কচি খোকা, যে কিছু বুঝমু না? মুন্নি ডেইজিকে বলল, তোরে বলতে হইব নাকি সব কথা? আমাদের টিনা বেইব সব বুঝে। ডেইজি টিনার গা ঘেঁষে এসে বসল। ওর হাতটা ধরে বলল, প্লিজ তুই বলবি আমারে? আজকাল তোর ভাবসাব আমার কাছে ভালো ঠেকেছে না। টিনা মুখটা অন্যদিকে ফিরিয়ে বলল, আমি এত আজাইরা না। অন্যদিকে ফিরা আছিস কেন? আমার চোখের দিকে তাকাইয়া বল। যা তো, প্রমিজ দোস্ত, কাউরে কমুনা। টিনা ওদের দিকে ফিরল। তারপর বলল, প্রমিজ? হুম। তাহলে শোন, ইফতিরে চিনস তো? ওই ইফতি, যে তোর বয়ফ্রেন্ড ছিল? হুম। তোদের না ব্রেকআপ হয়েছিল? সে আবার আমার কাছে ফিরে এসেছে। তুই জানিস ওকে আমি কত পছন্দ করি। একদম হিরো টাইপ, দেখলেই বুক কাঁপে। মুন্নি ফোড়ন কেটে বলল, আমরা তো আর জানি না ও দেখতে কেমন। তুমি তো ওর সাথে 10 বার শুইছ, এজন্য হিরো বলতাছ। আমার কাছে কেমন মাকাল ফল লাগে। টিনা ধমক দিয়ে বলল, আস্তে বল। শুনবে কেউ? কেউ শুনবে না। তারপর বল। সাদের উপর থেকে আমার ইন্টারেস্ট উঠে যাচ্ছে। ভাবছি কি করা যায়, তাই তোদের ইনভাইট করে নিয়ে এলাম। তোরা একটা পরামর্শ দে। কেন? ইন্টারেস্ট উঠে যাচ্ছে কেন? টিনা চোখমুখ কুঁচকে বলল, ওই ব্যাটা সারাদিন অফিসে হাড়ভাঙা খাটুনি খাটে। সন্ধ্যায় অফিস থেকে ফিরে খেয়ে দিয়ে আবারও অফিসের কাজ করে। আর রাতে শুরু করে শরীর নিয়ে খেলা। কোথাও যাওয়ার কথা বললেই বলে আজ না কাল। জীবনে কোনো আনন্দ নাই, বুঝলি? বিয়ের তো 5 মাস মাত্র হলো। তুই কি চাস? সাদের সাথে থাকতাম যদি জীবনে আনন্দ থাকতো, কিন্তু এটাই ওর মাঝে নাই। মানে ছেড়ে দিতে চাস? হুম। তোর উচিত কয়েকটা বছর অপেক্ষা করা। এরপর কোনো রিজন থাকলে ছেড়ে দিস। কিন্তু এক্ষুনি যদি এসব ছাড়াছাড়ির কথা বলিস, তোর বাবা কি করবে ভাবতে পারিস? জ্যান্ত কবর দিবে তোরে। টিনার মুখটা কালো হয়ে গেল। ওর বাবা ভীষণ কড়া। মেয়ে যে এমন কুকীর্তি করে রেখেছেন এসব কিছুই তিনি জানেন না। তিনি বিয়ে ভাঙ্গাও সাপোর্ট করেন না। সামান্য কারণে যদি সাদকে সে ছেড়ে দেয়, তাহলে মেয়েকে ত্যায্য করতে ওনার বুক কাঁপবে না। হতাশ হলো টিনা। সাদ তোকে টাকা পয়সা দেয় না? দিবে না কেন? বেতনের কিছুটা নিজে রেখে বাকিটা আমাকেই দেয়। তাহলে সমস্যা কই? এসব সামান্য কারণে ছেড়ে দিস না, পরে পস্তাবি। তাছাড়া ইফতির কোনো ঠিক নাই। সে কখন আসবে, কখন যাবে বলতে পারবি না। তখন নিজের পায়ে নিজেই কুড়োল মারবি। এর চেয়ে কটা বছর যাক। টিনা ডেইজির কথায় সায় জানায়। এমন সময় ঘরে ঢুকে সাদ। তিনজনে চুপ হয়ে যায়। সাদ ইতস্তত করে বলল, ওহো, থাকুন। তারপর ড্রয়ার থেকে ওয়ালেটটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মুন্নি হেসে বলল, বর দেখি বউকে চোখে হারায়। টিনা বলে, বউটা সুন্দরী হলে যা হয় আর কি। তিনজনেই হাসি তামাশায় মেতে ওঠে। এসব ঘটনা আর কেউ জানতে না পারলেও রোমেলার কানে পৌঁছল।
তিনি ভাবতেও পারছেন না টিনা বিয়ের আগেই তার সতীত্ব আরেকজনকে বিলিয়ে দিয়েছে, আর এখন সাদকে ছেড়ে দেওয়ার পায়তারা করছে। তিনি এই কথাটা কাউকে জানালেন না। দেখা যাক কি হয়। তাছাড়া প্রমাণ ছাড়া এসব কথা তার স্বামী ছেলে কেউই বিশ্বাস করবে না। তিনি হতাশ নিঃশ্বাস ফেলেন। এভাবেই খোদাতায়ালা ওনাদের শাস্তি দিচ্ছেন। শোভার একটি মেয়ে আর একটা ছেলে হয়েছে। ছোট্ট শরীর দুটো তোয়ালেতে মুড়ানো। মিলি খুশিতে কান্না করে দিয়েছে। কেউ ভাবেইনি শুভির দুটো সন্তান আসতে চলেছে। আলট্রা করানোর সময় ওদেরকে জানানো হয়নি। সেসব চুলোয় যাক, সবাই সুস্থ আছে এটাই বেশি। শোভার জ্ঞান এখনো হয়নি। বাচ্চাদের এখনো অভিভাবকদের কাছে দেওয়া হয়নি। অবজারভেশন রুমের বাইরে থেকে দেখানো হয়েছে। ফুটফুটে দুটো বাচ্চা দেখে রমজান সাহেবও কেঁদে দিলেন। কি ভীষণ কষ্ট সহ্য করে বাচ্চাগুলোকে দুনিয়ার আলো দেখালো শোভা। ডাক্তার সাইফ হার্টের ডাক্তার হলেও চাইল্ড জোনগুলোতে আসেন, ওদের দেখেন, চিকিৎসা করেন। এর মধ্যে জানা গেল শোভার মেয়ের হার্টে একটু সমস্যা হচ্ছে। সাময়িক সমস্যা, তবে ঠিকঠাক মতো যত্ন না নিলে ক্ষতি হবে। মিলি এ খবর শুনে কাঁদতে কাঁদতে সাইফের কেবিনে ঢুকে পড়ল। অনুনয় করে বলল, প্লিজ বাচ্চাটাকে বাঁচাবেন। আমার শুভি এই কষ্ট আর সহ্য করতে পারবে না। প্লিজ আপনি দেখুন। ডাক্তার সাইফের বুক চিনচিনে ব্যথা করতে লাগলো মিলির চোখে পানি দেখে। গলা শুকিয়ে এলো। কথা বলতে কষ্ট হচ্ছে। পানি খেয়ে গলা ভিজিয়ে নিয়ে বলল, মিস মিলি, রিল্যাক্স। এটা কোনো গুরুতর ব্যাপার নয়। সাময়িক সমস্যা। আমি অলরেডি চিকিৎসার ব্যবস্থা করেছি। একটু পরই ঠিক হয়ে যাবে। সত্যি? জি। মিলি চেয়ারে ধপ করে বসে পড়ল। ডাক্তার সাইফ পানির বোতল এগিয়ে দিলেন। মিলি খেল না। বলল, জানেন কত কষ্টের ফল এরা? আমার শুভি কি সাফার করেছে। এখন যদি এদেরই কিছু হয়ে যায়, তাহলে ও আর বাঁচবেই না। খুব ভালোবাসেন শুভিকে? জি। আমার এই দুনিয়াতে ও ছাড়া কেউ নেই। মানে? উনি আপনার বোন হন? না। আমার বান্ধবী কম, বোন বেশি। আপনার ফ্যামিলিতে কেউ নেই? না। আমি একাই বেঁচে আছি। শুধু শুভির জন্য। শুভিটার কিছু হয়ে গেলে আমিও আর বাঁচব না। সাইফ অবাক হয়। অথচ শোভা আর মিলি দুজনকে বোন ভেবেছিল। বান্ধবীর জন্য কাউকে এমন করতে কখনো দেখেনি সে। এমন বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার, যে সুখেও পাশে থাকবে, দুঃখের সঙ্গীও হবে। মিলিকে এই মুহূর্তে আরো বেশি ভালোবাসতে ইচ্ছা করছে ওর। কিন্তু মুখ ফুটে বলল, আপনার শুভি এবং ওনার বাচ্চাদের কিছু হবে না। আমি আছি তো। মিলি চুপচাপ বসে রইল। অনেকদিন পরে ও কাঁদল। মনটা খুব ভার লাগছে। সাদের বন্ধু নিয়ন। সে ফোন করে সাদকে জানিয়েছে শোভা হাসপাতালে। নিয়নের বোন ড্যাফোডিল হসপিটালে ভর্তি, অ্যাপেন্ডিক্সের ব্যথা। শোভার সাথে সাদের সম্পর্ক কয়েক মাস আগেই জেনেছিল। আজ যখন শোভাকে ওটিতে নিয়ে যেতে দেখে তখনই ওর সাদের কথা মনে হয় আর তৎক্ষণাৎ ফোন লাগায়। সাদ নিজেকে আর আটকাতে পারল না। এবার অন্তত যাওয়া উচিত শোভাকে একপলক দেখার জন্য ভেবে সে এই গভীর রাতেই বেরিয়ে এসেছে। টিনাকে ফোন করে জানিয়েছে ফিরতে লেট হবে। ড্যাফোডিলে পৌঁছানোর পরে সোজা নিয়নের কাছে গেল। নিয়ন ওকে শোভার ওখানে পৌঁছে দিয়ে চলে গেল। করিডোরে বসে আছে শাফিন। বোনকে নিয়ে চিন্তায় মগ্ন। এমন সময় সাদকে দেখতে পেয়ে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সাদ এগিয়ে গিয়ে অপরাধী গলায় শাফিনকে জিজ্ঞেস করল, শোভার কি হয়েছে? শাফিন রাগ দমন করল। হসপিটালে কোনো সিন ক্রিয়েট করতে চায় না। ওখানে গুরুতর অনেক পেশেন্টরা আছে, তাদের সমস্যা হবে। ঠান্ডা গলায় বলল, কিছু না, পেট ব্যথা। এখন কেমন আছে? ভালো। ঔষধ দেওয়া হয়েছে। ওর সাথে দেখা করা যাবে? পেছনে থেকে মিলি বলে উঠল, যাবে না। ও ঘুমুচ্ছে। মিলিকে দেখেই সাদ বিষম খায়। মিলির পাশে ডাক্তার সাইফ। মিলি বলল, যাই হোক আপনি এত রাতে এখানে? ওই এমনি শুভিকে দেখতে এসেছিলাম। মিলি রেগে বলল, শুভি যদি বলেন আর একবার, আমি আপনার অবস্থা খারাপ করে দেব। সাদ চুপ করে মাথা নিচু করে। মিলি বলে, যাই হোক, দেখা হয়ে সুবিধাই হলো। সাদ ভ্রু কুঁচকে তাকায়। মিলি হাতের ফাইলগুলো সাইফের হাতে দিয়ে হ্যান্ডব্যাগ থেকে কিছু কাগজ বের করে। তারপর এগিয়ে দিয়ে বলে, নিন এখানে একটা সাইন করে দিন। সাদ অবাক হয়ে বলল, কিসের সাইন? বারে। প্যাশেন্ট ম্যারিড।
তো হসপিটালের সব ফর্মালিটিতে নিশ্চয়ই তার ভাইয়ের সাইন থাকবে না, তার স্বামীকেই সাইন দিতে হবে। সাইফ অবাক হয় মিলির কথা শুনে। এসব ফর্মালিটি তো সাফিনী করেছে, তাহলে ও কোন ফর্মালিটির কথা বলছে? যাই হোক, অনেকক্ষণ ইতস্তত করে সাদ সাইন করে দিল। শোভার স্বামী হিসেবে নিজেকে পরিচয় দিতে কেমন আনিজি লাগছে, কিন্তু আজ কি এমন হলো যে ওর নিজেকে শোভার স্বামী হিসেবে পরিচয় দিতে বিনা বাক্যে রাজি হয়ে গেল? সাদ ভেবে পেল না, বুকটা খা খা করছে, কিছু হারিয়ে ফেলছে মনে হচ্ছে। সাইন শেষ হওয়ার পর মিলি কাগজ কেড়ে নিল, তারপর হাসিমুখে বলল, কংগ্রাচুলেশন মিস্টার সাদ চৌধুরী, আর শোভার ডিভোর্স কমপ্লিট। সাদের মাথা ঘুরে উঠল কথাটা শুনে, পায়ের তলার মাটিও সরে গেল। কি বলছে মিলি? ওর আর ওর শুভির ডিভোর্স হয়ে গেল মানে?